ওখান কাছে এখান থেকে ছাড়া তো উপায় নেই। ছাত্রছাত্রী ভাই বোনেরা ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কৃষিকে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কৃষির যে সেক্টর অর্থাৎ ক্ষেত্রগুলো আমরা আলোচনা করতেছিলাম। তার কয়েকটা ক্ষেত্র বলেছি। একটা হলো মাঠ ফসল, 2 নাম্বার মাঠ ফসল আমার 2 প্রকার ছিল। একটা হলো উদ্যান ফসল এবং মাঠ ফসল। 2 নাম্বার পোলট্রি কাকে বলে আমরা পড়ছি। তারপরে ফিশ কাকে বলে এটা বলছি। আর 2টা জিনিস আছে, একটা লাইভ স্টক আমরা শিখছি, আর একটা আছে হলো ফরেস্ট, সোশ্যাল ফরেস্ট, সামাজিক বনায়ন। সোশ্যাল ফরেস্ট, সোশ্যাল ফরেস্ট, সামাজিক সামাজিক বনায়ন। তাহলে আমরা সোশ্যাল ফরেস্ট শিখবো, সামাজিক বনায়ন কাকে বলে বা সোশ্যাল ফরেস্ট কাকে বলে। আগে অ্যাফরেস্টেশন, ডিফরেস্টেশন আগে জানতে হবে। ফরেস্ট মানে বন, অ্যাফরেস্টেশন মানে বনায়ন, আর ডিফরেস্টেশন মানে বন উজাড় করা। তাহলে সোশ্যাল ফরেস্ট কাকে বলে? আমাদের সমাজের অর্থাৎ রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি আশেপাশে, বাড়ির আশেপাশে যে বনায়ন করা হয়, যে গাছ লাগিয়ে বনায়ন করা হয় তাকে সোশ্যাল ফরেস্ট বলে। তাহলে রাস্তাঘাট, রেল লাইন, পুকুর, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং বাড়ির আঙ্গিনায় যে সমস্ত গাছ লাগিয়ে বনায়ন করা হয় তাকে সামাজিক বনায়ন বলে। সামাজিক বনায়ন আমরা শিখলাম। সামাজিক বনায়নের গুরুত্ব, সামাজিক বনায়ন কাকে বলে, সামাজিক বনায়নের গুরুত্ব। সামাজিক বনায়নে আমাদের বেশ কিছু গুরুত্ব আছে। সামাজিক বনায়নের আমাদের বন কাঠ পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, তারপরে অক্সিজেন পাওয়া যায়, ফল পাওয়া যায় এবং মাটির ভূমি ক্ষয় রক্ষা করে, রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে রক্ষা করে, ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে এবং দারিদ্র দূর করে। ফল পাওয়া যায়, কাঠ পাওয়া যায়, এইগুলো জ্বালানি কাঠ পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। এগুলো হল সামাজিক বনায়নের গুরুত্ব। সামাজিক বনায়নের যথেষ্ট গুরুত্ব আছে। আজকে মাছের কিছু গুরুত্ব আছে এবং লাইভ স্টকের কিছু গুরুত্ব আছে, এই গুরুত্বগুলো বলবো আমরা। ফিশ কাকে বলে, কৃষির গুরুত্ব। মাছ এটাও কৃষির একটা সেক্টর অর্থাৎ কৃষির একটা ক্ষেত্র। মাছ কাকে বলে? পানিতে বসবাসকারী শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ড প্রাণীকে মাছ বলে। এই মাছ
আর মাৎস্য দুই রকম আছে। মাৎস্য হলো পানিতে বসবাসকারী সকল অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীকেই মাৎস্য বলে। মাছের গুরুত্ব: 1 নাম্বার, খাদ্য হিসেবে মাছ। খাদ্য হিসেবে অর্থাৎ মাছ আমাদের আমিষ জাতীয় খাদ্য। আমিষের মেইন সোর্স হলো মাছ, অর্থাৎ গরু, খাসি এগুলো আছে, এগুলোর চেয়ে মাছ অতি সহজে আমরা সহজ পাচ্য হিসেবে আমিষ পেতে পারি। খাদ্য হিসেবে মাছ। 2 নাম্বার, ভিটামিন সোর্স, ভিটামিনের উৎস। উৎস হিসেবে মাছ। ভিটামিন অর্থাৎ মাছের ভিতর বেশ কিছু ভিটামিন আছে। ভিটামিন এ, যেমন কড লিভার অয়েল মাছ থেকে, কড মাছের থেকে ভিটামিন এ পাওয়া যায়। তাছাড়া ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি এগুলো মাছ থেকে পাওয়া যায়। ফ্যাট বা তেল, মাছের এক ধরনের তেল আছে, অর্থাৎ ফ্যাট। মাছের যে চর্বি, এটাও আমাদের শরীরে বেশ উপকারী এবং বাচ্চাদের শরীর সহজ কাজ তেল এই মাছ থেকে পাওয়া যায়। 4 নাম্বার, জমির সার। মাছ থেকে অনেক সময় জমির সার মাছের উচ্ছিষ্ট অংশ, অর্থাৎ আইস, মাছের ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি এগুলো পচায়ে জমিতে সার তৈরি করা যায়। হাঁস মুরগির খাদ্য। মাছের অর্থাৎ শুটকি মাছের গুঁড়ো, শুটকি মাছের গুঁড়োকে ফিশ মিল বলে। এইগুলো হাঁস মুরগির খাদ্য তৈরির মূল উপাদান, অর্থাৎ প্রায় 20% হাঁস মুরগির খাদ্য তৈরি করতে 100 কেজি খাদ্যের ভিতরে 20 কেজি এই ফিশ মিল লাগে। এগুলো মাছ থেকে আসে। মাছের নাড়ি ভুঁড়ি এগুলো মিশিয়ে গুঁড়ো করে ফিশ মিল তৈরি করা হয়। 6 নাম্বার, শৌখিন জিনিস তৈরি করতে মাছের ভূমিকা আছে, অর্থাৎ মাছের হাড় দিয়ে অনেক শৌখিন জিনিস তৈরি করে, যেমন কড মাছের, হাঙ্গর মাছের হাড়, এই হাড়গুলো দিয়ে শৌখিন জিনিস তৈরি করা যায়। মাছের গুরুত্ব গেল। এবার আমরা লাইভ স্টকের গুরুত্ব বলবো। গবাদি পশুর গুরুত্ব। অর্থাৎ ইম্পর্টেন্স অফ লাইভ স্টক, গবাদি পশুর গুরুত্ব। এটাও 1 নম্বর খাদ্য হিসেবে। লাইভ স্টক যেমন গরু, ছাগল, ভেড়া, এগুলোর মাংস আমরা আমিষ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ শরীরে আমিষের চাহিদা পূরণ করে, পর্যাপ্ত পরিমাণ আমিষ চাহিদা করে। দুধ, এটাও দুধের ভিতরেও আমিষ আছে, ভিটামিন সহ আমিষ। 2 নাম্বার,
শস্য মাড়াই, শস্য উৎপাদনে, জমি তৈরিতে, গবাদি পশুর ভূমিকা, অর্থাৎ জমি তৈরিতে গবাদি একসময় যান্ত্রিক চাষের কোনো যান্ত্রিক যান্ত্রিক যন্ত্র ছিল, চাষের কোনো যন্ত্র ছিল না, তখন একমাত্র গবাদি পশু দ্বারাই জমি চাষ করা হতো, জমি সমান করা হতো, জমির মাটি করা হতো এবং শস্য মাড়াই করা হতো। গবাদি পশুর ভূমিকা। 3 নাম্বার হলো মালামাল পরিবহন, একসময় রাস্তাঘাট তেমন ছিল না বাংলাদেশে, কাঁচা রাস্তা ছিল, তখন যান্ত্রিক যানবাহন চলাচলের সমস্যা হতো, তখন গবাদি পশু দিয়েই গাড়ি টেনে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হতো। যে মালামাল পরিবহনে গবাদি পশু ভূমিকা। বেকার সমস্যা, সমাধানে গবাদি পশুর ভূমিকা। বেকার সমস্যার সমাধানে গবাদি পশুর ভূমিকা অনেক। একটা ছেলে যখন পড়াশোনা করে চাকরি না পেলে তখন তার জীবিকা নির্বাহ করার জন্য যদি বাড়িতে একটা ঘর তৈরি করে সেখানে কয়েকটি গরু বা গাভী, কয়েকটি ছাগল পুষিয়ে যদি সে কাজ করে, ছাগল পুষে, তাহলে তার চাকরি করার প্রয়োজন নেই। এভাবে বেকার সমস্যার সমাধান। 5 নাম্বার জিডিপি, জিডিপির অবদান। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। জিডিপিতে গবাদি পশুর ভূমিকা অনেক, অর্থাৎ জিডিপিতে প্রায় 8% গবাদি পশুর অবদান আছে। 6 নাম্বার বৈদেশিক মুদ্রা অর্জন। আমাদের কিছু কিছু প্রসেস সেন্টার আছে, অর্থাৎ বেঙ্গল মিট প্রসেস, এগুলো মাংস প্রসেস করে বিদেশে আমরা রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 7 নাম্বার শৌখিন জিনিসপত্র তৈরি করতে। গবাদি পশুর হাড়, খুর এবং চামড়া দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারি আমরা, বাংলাদেশের শৌখিন জিনিস তৈরি করা সম্ভব। 8 নাম্বার জৈব সার হিসেবে। জৈব সার হিসেবে গবাদি পশুর ভূমিকা। গবাদি পশু যেখানে মল ত্যাগ করে সেটাকে লিটার বলে, এই লিটার গুলো আমরা জমিতে প্রয়োগ করে জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যে সার রাসায়নিক সারের চাহিদা অনেক অংশে মিটার। 9 নাম্বার বায়োগ্যাস তৈরিতে। বায়োগ্যাস তৈরিতে জৈব সার, গবাদি পশুর ভূমিকা, অর্থাৎ একটা বায়োগ্যাস প্ল্যান্ট যদি বাসায় থাকে সেখানে কিছু গরুর গোবর দিয়ে সেখানে বায়োগ্যাস তৈরি হবে এবং বায়োগ্যাস তৈরি করার অবস্থা আমার জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। একটা বাড়িতে যদি 3টা গরু থাকে তার জ্বালানি রান্না কাজের জন্য আর কোনো কাঠ বা গ্যাস প্রয়োজন হয় না, বায়োগ্যাস তৈরি। শেষ করে দেব। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।
আজকে বেতনটা হয়ে গেলে 0.9